বাংলাদেশের ক্রিকেটের লিজেন্ডদের একটা তালিকা করুন। টপ চার্টে সাকিব আল হাসানের চেয়ে এগিয়ে রাখা যাবে না কাউকে, বাকি সবার চেয়ে তিনি যোজন যোজন এগিয়ে। আবার টাইগার ক্রিকেট হিস্ট্রির সফলতম অধিনায়ক বিবেচনা করতে চাইলে চোখ বন্ধ করে যে কেউ বলবেন মাশরাফি বিন মুর্তজার নাম। কিন্তু দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে রাজনীতির মারপ্যাচে দুজনেই আজ ক্রিকেট থেকে রীতিমতো নির্বাসিত। এই দুজনের কাছ থেকে ক্রিকেটের আর কিছুই কি পাওয়ার নেই? রাজনীতিতে জড়িয়ে যে ভুল তারা করেছেন, এই নির্বাসন কি তারই মাসুল? দিন শেষে দেশের ক্রিকেট তাতে লাভবান হচ্ছে কতটা? এই সব বিষয় নিয়ে আজকের খেলাযোগে করব আলোচনা। সেই সাথে থাকছে ফুটবলে হামজা চৌধুরীর ইফেক্ট এবং প্রবাসী ফুটবলারদের আগ্রহ নিয়ে কথাবার্তা হবে আমাদের আজকের খেলাযোগে। তবে সেসবের যাওয়ার আগে মাশরাফি সাকিবকে নিয়ে ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ ইশরাক হোসেনের অবস্থানটা আমরা একটু দেখে আসতে চাই। তাদেরকে তো অনেকটা ধরে নিয়ে বানিয়ে দেওয়া হয়েছে পার্টির থেকে, এবং আমি মনে করি তাদের যদি অন্য কোনো অভিযোগ থাকে সেটা ইনভেস্টিগেট হোক। তাদের ক্ষেত্রে তারা আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার, এত তাদের অবদান, তাদের বিষয়টা অবশ্যই আলাদাভাবে কনসিডার করা উচিত বলে আমি মনে করি। আমি তো রাজনীতির মাঠের মানুষ, বাট রাজনীতির মাঠে কার কি ভূমিকা ছিল, কে কী করেছে, কম বেশি খোঁজ খবর আমরা রেখেছি। সাকিব, মাশরাফি তারা এমপি হয়েছে, কিন্তু তাদেরকে তো অনেকটা ধরে নিয়ে বানিয়ে দেওয়া হয়েছে পার্টির থেকে, এবং আমি মনে করি তাদের যদি অন্য কোনো অভিযোগ থাকে সেটা ইনভেস্টিগেট হোক। বাট পলিটিক্যালি যে গণহত্যাটা সংগঠিত হয়েছে এবং যে ধরনের একটা ভোট ডাকাতির মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা হয়েছে, সেখানে আমার মনে হয় না তাদের প্রত্যক্ষ কোনো সরাসরি রাজনীতির মাঠে কোনো ভূমিকা ছিল। তাই তাদেরকে ভিক্টিমাইজ করা ঠিক হবে না, আমি মনে করি না যে এটা করা উচিত হবে। তো আমার মনে হয় না তাদেরকে এই কারণে ভিক্টিমাইজ করা উচিত। এখন তারা যদি নিজেরা লজ্জিত হয়, জনগণের কাছে এসে দুঃখ প্রকাশ করে যে তারা আওয়ামী লীগের হয়ে তারা আমাদের ইন্টারভিউ করে থাকলে তো ভেরি গুড অ্যান্ড ওয়েল অ্যান্ড গুড। তবে আমি যেটা বলছিলাম যে রাজনীতির মাঠে যত খোঁজ খবর রাখি, তারা কোনো ধরনের পলিটিক্যাল অপারেশনের সাথে জড়িত ছিল না। তাদের এলাকায়ও তাদের কোনো সরাসরি ভূমিকা ছিল না। সেখানকার স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ নেতা, ক্রিকেটে তাদের অনেক অবদান রয়েছে, এবং এই জিনিসটাই, ক্ষেত্রটাই, সুযোগটা করে দেওয়ার জন্য মূলত দায়ী সরকার। আমরা ইশরাক হোসেনের কথা বলে শুনছিলাম এবং আমরা বোঝার চেষ্টা করছিলাম যে আসলে ক্রিকেট থেকে যে দুজন লেজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে, তারা যে পর্যায়ে রয়েছেন এখন, সেই নির্বাসনটা আসলে তাদের প্রাপ্য কিনা সে বিষয় নিয়েও একটু বিস্তারিত আলোচনা করতে চাই, এবং একই সঙ্গে আলোচনা করতে চাই ফুটবল নিয়েও। তবে তার আগে প্রথমে ক্রিকেটটা দিয়েই শুরু করি। আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহাদি। হাসান মাহাদি, স্বাগত আপনাকে খেলাযোগে। সেই সাথে শুভ সকাল। সকাল আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ইশরাক হোসেনের কথাটা শুনছিলাম এবং আমরা দেখছিলাম যে তিনি যেটা বলছেন, একটা যুক্তি তিনি দিচ্ছেন যে কোনো পার্টিকুলার অপরাধ যদি তারা করে থাকেন, সেটার শাস্তি তারা পেতে পারে। সেই আলোচনায় যাব। তবে তার আগে একটু আপনার কাছে জানতে চাইব যে অনেক সময় তো মত দ্বিমত থাকে। মাশরাফি বাংলাদেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক, এই ধারণা, এবং সাকিব আল হাসান তিনি বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার, এই জায়গাতে আসলে দ্বিমতের কোনো সুযোগ আছে কিনা? প্রথম কথা হচ্ছে, সাকিব এবং মাশরাফি তাদের ক্রিকেটার কন্ট্রিবিউশন নিয়ে কখনো কোনো দ্বিমত করার সুযোগ নেই। আপনি সাকিব মাশরাফিকে যত অপছন্দই করুন না কেন, তাদের দুজনের বাংলাদেশ ক্রিকেটে তাদের কন্ট্রিবিউশন নিয়ে কোনো ধরনের প্রশ্ন করতে গেলে আপনার বুদ্ধি বিবেচনার উপরে প্রশ্ন তৈরি হবে যে আপনি এই প্রশ্ন কিভাবে করছেন। রাজনীতিতে দুজনের অবস্থান, এই প্রশ্নটা আপনি আমার মনে হয় পরেই করবেন। আমার কথা হচ্ছে, তারা কি আসলে রাজনীতিতে জড়িয়েছে, না রাজনীতি তাদেরকে টেনে নিয়ে গেছে? এমন একটা সময় চলছিল, এমন একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র কাঠামো শুরু হয়েছিল, যে কাঠামোতে খালিদ জামিল, আপনাকে যদি প্রধানমন্ত্রী অফিস থেকে কিংবা কোনো একটা এজেন্সি থেকে ডেকে পাঠানো হয়, আপনি সেই জায়গায় না করবেন, ওই সময়টাতে কার ঘাড়ে কয়টা মাথা ছিল? কারো ঘাড়ে মাথা ছিল না, আমরা কেউ কথা বলতে পারি নাই। এমন একটা সময় গেছে যেই সময়টাতে মাশরাফি বিন মুর্তজাকে 2019 বিশ্বকাপের আগে তিনি এমপি ইলেকশন, 18 নির্বাচনে তিনি এমপি ইলেকশন করেছেন এবং 2019 বিশ্বকাপ খেলেছেন। সেই বিশ্বকাপে মাশরাফির পারফরমেন্সটা দেখেন, সেটা ছিল মাশরাফির ইতিহাসের সবচেয়ে খারাপ পারফরমেন্স। তার মানে আপনি যখন রাজনীতিতে জড়িয়েছেন, সেই রাজার নীতি করতে গিয়ে ক্রিকেটের নীতিটা আসলে অনেকখানি মিয়ে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আসলে আপনি রাজনীতিতে জড়িয়েছেন? মাশরাফির দেখা দেখি সাকিব আল হাসান তিনিও এসছেন রাজনীতিতে, এসে কিছু পেয়েছেন। এমন একটা সময় আসলে তারা এসছেন। স্পেশালি আমি মাশরাফিকে বলবো লাকি যে তিনি একটা টার্ম তো করেছেন, এমপিগিরি তো করেছেন। সাকিবের সেটা খুব একটা বেশি সৌভাগ্য হয় নাই। সাকিব আল হাসান তিনি আসলে যেই মানের স্টার বাংলাদেশের, তিনি যত বড় সেলিব্রিটি, তিনি যত বড় গ্লোবাল আইকন, তিনি হয়তো, আমি জানি না, তিনি তার হিসাবে হয়তো ভুল করেছেন। তিনি চাইলে ইমরান খানের মতন হতে পারতেন, হওয়ার সুযোগ ছিল,
কিন্তু ওই যে বাংলাদেশে একটা স্ট্রাকচার্ড পলিটিক্সের কাঠামো তৈরি হয়ে গিয়েছিল, সেই কাঠামোতে ঢুকে তিনিও আসলে একটা দলের লেজুর ভিত্তিতে ঢুকে পড়েছিলেন। তাছাড়া আসলে খুব একটা রাস্তাও যে খোলা ছিল সেটাও আমার কাছে মনে হচ্ছে যে ছিল না। তো এই দুইজন খুব বেশি মত দ্বিমতের স্বাধীনতার জায়গায় যে দ্বিমত করব, দ্বিমতের পরিস্থিতিতে ছিলেন না। এবং কেন ক্রিকেটাররা আসলে রাজনীতিতে জড়িয়ে যায়, যখন একটা দেশে ফ্যাসিবাদ কায়েম হয়, যখন একটা দেশে আপনার মাফিয়াতান্ত্রিক সরকার কায়েম করে, তখন তারা বহির্বিশ্বকে জানান দেওয়ার জন্য এরকম কিছু বড় সেলিব্রিটিদের তাদের দলে ভেড়ান, তাদের দলে নিয়ে আসেন। এটা যেভাবেই হোক, চাপে হোক, টাকায় হোক, কিনে হোক, মানে যে কোনো ভাবে। সে কারণেই কি তৎকালীন সরকার আসলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশে তো আসলে ভারতের মতো না যে বলিউড আইকন যেরকম তৈরি হয়, বাংলাদেশে তো ওরকম কিছু নেই। আমাদের আইকন বলতে গেলে ক্রিকেটাররাই। সবচেয়ে জনপ্রিয় মানুষগুলোকেই তারা রাজনীতিতে নিয়ে আসার কারণ কি তাহলে সেই নিজেদের ব্র্যান্ড ভ্যালুটা বাড়ানো? এক্স্যাক্টলি, যখন আপনাকে বহির্বিশ্ব দেখে যে আপনার কাছে অমুক আইকনিক মানুষটা আছে, আপনার সরকারের অমুক আইকনিক মানুষটা মাশরাফি বা সাকিবের মতন গ্লোবাল আইকনটা থাকে, তখন তারা নিজেদের ভেতরে এক ধরনের সুখবোধ অনুভব করে যে না, সবাই আছে, এত বড় মানুষরা যখন আছে বা এরকম গ্লোবাল আইকনরা, ইয়ত আইকনরা আছে, তখন মনে হয় তারা একটু প্রেশার ফিল কম করে। এবং সব ধরনের অটোক্রেটিক গভর্নমেন্টের ক্ষেত্রে এরকম দেখবেন। ইন্ডিয়াতে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু আছে, সেখানেও দেখবেন প্রচুর ক্রিকেটাররা নমিনেশন পায়, তারা বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করে। আপনি বলেছিলেন বলিউড সেলিব্রিটিরা করে, অনেক সেলিব্রিটি, অনেক ক্রিকেটাররা সেটা করেছেন। আজহারউদ্দিন থেকে শুরু করে হালের গৌতম গম্ভীর, ইরফান পাঠানের বড় ভাই ইউসুফ পাঠান, তিনিও লাস্ট আপনার বাংলা থেকেই ইলেকশন করেছেন। তো সবকিছু মিলে এটা ইন্ডিয়াতে হয় একটা গণতান্ত্রিক প্রসেসে, আর একটা আপনার মাফিয়াতান্ত্রিক সরকারের ক্ষেত্রে তারা জোর করে নিয়ে আসেন, কিভাবে নিয়ে আসেন সেটা একটা ডিফারেন্ট আলোচনা, সেটা একটা ডিফারেন্ট মেকানিজম। কিন্তু তাদেরকে বললে না করার সুযোগ আসলে আছে কিনা সেই প্রশ্নটা খতিয়ে দেখতে হবে আমাদের। নিশ্চয়ই সেই বিষয়টা তো রয়েছেই। কিন্তু যদি আমরা ক্রিকেটারদের বিবেচনা করি, যেটা ইশরাক হোসেন বলছিলেন যে যদি পার্টিকুলার কোনো অপরাধ তারা করে থাকেন সেই অনুযায়ী তাদেরকে বিচারের আওতায় আনা যেতে পারে। সাকিব আল হাসানের বিরুদ্ধে ধরা যাক বেশ কিছু মামলা রয়েছে, সেটা অন্য ধরনের রাজনীতির বাইরের বেশ কিছু মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। সেই ক্ষেত্রে হয়তোবা সেটা আদালতের ডিসিশন, সেভাবে তাদের বিচার প্রক্রিয়া করা যেতে পারে, সম্পন্ন করা যেতে পারে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাই একটা কাঠামো হওয়া উচিত। কিন্তু কোনো একটা নির্দিষ্ট অপরাধ শুধুমাত্র রাজনীতিতে জড়ানোর কারণে তাকে ক্রিকেটে আসাই যাবে না, ক্রিকেটটা খেলাই যাবে না, দলে তিনি থাকতেই পারবেন না, এই দাবি ওঠাটা আসলে মানে দাবিটা কেন উঠছে বা দাবিটা আসলে যুক্তিসঙ্গত কতটা? যখন একটা দেশে গণ অভ্যুত্থান হয়ে যায় তখন অনেক কিছুর পালাবদল হয়। এবং আমি আবারও বলি যে সাকিব আনলাকি। সাকিব খুবই মানে এমন একটা সময় তিনি সব হিসাবে খুব ভালোভাবে করেছেন তার জীবনে, ক্রিকেটার হিসাব থেকে শুরু করে অন্য সব নিজের ইমেজ, ব্র্যান্ড ভ্যালু একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন। এই হিসাবটাতে উনি গরমিল করে ফেলেছেন এবং লাক অফ এভার করে নাই, যে কারণে সাকিব আল হাসানকে নিয়ে এই ধরনের কথা উঠছে। সাকিব তিনি বাংলাদেশ দলে থাকবেন কি থাকবেন না, ইনফ্যাক্ট 5ই অগস্টের পরে সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে রাখার একটা ব্যাপার ছিল, আলোচনা ছিল। এবং সাকিব বাংলাদেশে আসবেন, বাংলাদেশ থেকে রিটায়ারমেন্টে যাবেন, এই ধরনের আলোচনা আমরা শুনছিলাম। ঠিক আছে, সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ তারা আস্তে আস্তে সবাই তামিম তারা সবাই চলে গেছেন, চলে যাবেন। হয়তো বা সাকিবও সেটা যেতেন বা চলে যেতেন, তিনি থাকতেন না। কিন্তু ওই যে যেটা হচ্ছে যে তিনি তার দেশের মাটিতে নিজের জার্সিতে একটা ফেয়ারওয়েল তো পেতেই পারতেন, সেটা তিনি ডিজার্ভ করেন। ঠিক আছে, তিনি যেই জায়গায় যেই রাজনীতিতে জড়িয়ে গিয়েছিলেন সেই পার্টিকুলার রাজনীতির প্রতি বা পার্টিকুলার দলের প্রতি বা সেই পার্টিকুলার দলের আরও পার্টিকুলার মানুষের প্রতি মানুষের ক্ষোভ, হতাশা, রাগ সব কিছু থাকতে পারে। এবং সেই রাগের মানে কোথাও যদি আগুন ধরে, সে আগুনের আঁচ তার পেরিফেরিতেও ছড়িয়ে যায়, আশেপাশেও ছড়িয়ে যায়। সাকিব আল হাসানরা সেই আগুনের তাপের মধ্যে পড়ে যাওয়া মানুষ। আচ্ছা, অনেক দারুণভাবে ব্যাখ্যা করলেন হাসান মাদি। কিন্তু এই ক্রিকেটার যাদেরকে নিয়ে আমরা কথা বলছি, মাশরাফি তো তার ক্যারিয়ারটা এই সিচুয়েশন তৈরির আগেই জাতীয় দল থেকে তিনি সরে গেছেন। আরও বলা ভালো যে তার যে পারফরমেন্স ছিল, বিশেষ করে 2019 ওয়ার্ল্ড কাপের পর থেকেই আসলে আলোচনাটা হচ্ছিল যে মাশরাফির আসলে আর দলে সেভাবে জায়গা করে নেওয়ার সুযোগ নেই। সাকিব আল হাসানও একেবারেই এন্ড মোমেন্টে ছিলেন বাংলাদেশের তার নিজের ক্যারিয়ারে, কিন্তু দুজনই 1.5 যুগ ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন। ক্যারিয়ারটা শেষের দিকে, কিন্তু এখনও তাদের কাছ থেকে বাংলাদেশের ক্রিকেট
কি পেতে পারতো, বা তাদেরকে আলটিমেটলি যদি ক্রিকেট আমরা ফিরিয়েও আনতে পারি সেক্ষেত্রে তাদের কাছ থেকে আসলে কি প্রত্যাশিত, বা ক্রিকেট আসলে তাদের কাছ থেকে এখনো কি পেতে পারে? খালিদ জামিল, আসলে এই দুইজনের কাছ থেকে আপনি ক্রিকেট সার্ভিস আর কতটুকু পাবেন, মাঠের সার্ভিস পাবেন না। আসলে মাশরাফির কাছ থেকে পাওয়ার আর কোনো সুযোগ নাই। সাকিব আল হাসানের কাছ থেকে আপনি হয়তো বা কিছুটা পেতেন, কিন্তু আপনিই বলেছেন যে একদম এন্ড মোমেন্টে ছিলেন তিনি, তার ক্যারিয়ারের সায়ান্নে চলে এসেছিলেন, হয়তো বা 8-4টা ম্যাচ খেলে, অথবা হয়তো বা 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি তিনি বলেছিলেন, ঘোষণা দিয়েছিলেন এটা তার শেষ টুর্নামেন্ট, এই জায়গায় হয়তো বা শেষ হতে পারতো, সেইটা হয় নাই। আমার কাছে মনে হয় যে মহাকাল আসলে আপনাকে ডাকে, আপনি তো সেই কাজটা করেছেন। আমি এই রিপোর্টেই দেখলাম যে ফেসবুকে তারা দুজনেই আসলে জাতির কাছে অনেক বড় ফর্দ লিখেছেন তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যদি 4 তারিখে মাশরাফি বিন মর্তজা মানে সাধারণ শিক্ষার্থীদের বা সাধারণ জনতার কাতারে এসে দাঁড়িয়ে বলতেন, ওই সাহসটুকু করতে পারতেন, মানে অতখানি পলিটিক্যাল ম্যাচুরিটি তিনি দেখাতে পারতেন, নিশ্চিতভাবে আমি বলবো যে তিনি হিরো হয়ে যেতেন। মানে মাশরাফি বিন মর্তজাতে এমনিই বাংলাদেশে বিশাল এক ক্রেজ। মাশরাফি বিন মর্তজাকে এমন এক পর্যায়ে বিবেচনা করা হয় যে তার হেটার্সের সংখ্যা ছিলই না। উনি যদি ওই সময় এসে, মানে মহাকাল তাকে ডাকছিল, কিন্তু মহাকালের ডাকে তিনি ওই সময়টাতে সাড়া দিতে পারেন নাই। সবার মানে কপালে এই সৌভাগ্য জুটে না, তার জুটে নাই। সাকিব আল হাসানের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়েছে, তিনি মাত্র একদম নবিশ ছিলেন, সেই জায়গা থেকে মাশরাফি ছিলেন ম্যাচিওর। মাশরাফি 5 বছর এমপিগিরি করেছেন, তো সাকিবের ব্যাপারটা ছিল ডিফিকাল্ট। বাট এই দুজনের ক্ষেত্রে মামলা বা অন্য যে ব্যাপারগুলো এসছে সেইগুলো অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আইনের বিষয়, আদালতের বিষয়, সেগুলো ওইভাবে মীমাংসা হবে। কিন্তু এই দুজনের ক্রিকেট কন্ট্রিবিউশন, সেই বিবেচনায় তারা বাংলাদেশে আসলে তাদের জায়গা হওয়া উচিত, অবশ্যই জায়গা হওয়া উচিত, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফুটবলে একটু যদি আসতে চাই, আমরা অনেকদিন ধরেই আসলে আলোচনা করছি, স্পেশালি গেল কয়েক মাস বাংলাদেশে বিশেষ করে হামজা চৌধুরীর কারণে ফুটবলের একটা ক্রেজ চলছে। হামজার যে ইফেক্ট, সেটা এরকম একটা আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী আরও যারা বাংলাদেশি বংশোদ্ভূতরা রয়েছেন, সেটা আসলে তাদেরকে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য আগ্রহী করে তুলছে। কারণ হামজা চৌধুরী যেভাবে রিসিভড হয়েছেন, স্পেশালি যখন বাংলাদেশের জার্সি গায়ে তিনি দেবেন বলে ঘোষণাটা এসেছে তারপর থেকে, সেটা আসলে অন্যান্য প্রবাসী ফুটবলারদের উপরে প্রভাব কতটা বিস্তার করছে? ভয়ানক প্রভাব বিস্তার করছে। মানে এই প্রভাব আপনি যদি একটা ছোট্ট পরিসংখ্যান দেখেন, আমি একটা বাংলাদেশের প্রথম সারির পত্রিকার একটা রিপোর্ট পড়ছিলাম, সেখানে বলা হয়েছে যে হামজা চৌধুরীর ইফেক্টের কারণে 13টা ডিফারেন্ট দেশে বাংলাদেশি বংশোদ্ভূত 32 জন ফুটবলার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কোনো না কোনোভাবে মানে যোগাযোগ করেছেন, তারা বাংলাদেশ জার্সিতে খেলতে চান। সেটা হামজা ঝড়ের কারণেই বা জ্বরের কারণেই হয়েছে। 2013 সালে জামাল ভুঁইয়া বাংলাদেশের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যিনি এসেছিলেন বাংলাদেশে খেলতে এবং বাংলাদেশের হয়ে লম্বা সময় খেলেছেন, বাংলাদেশ দলকে ক্যাপ্টেন্সি করেছেন। তারপরে তারিক কাজী এসছেন, তারপরে আরও 3-4 জন এসছেন যারা কিনা তারিক কাজী কিংবা জামালের মতো এত বড় স্টার হয়ে উঠতে পারেন নাই। দেখেন, এখন যখন হামজা বাংলাদেশ দলে এসছেন, তখন জামালের সেরা একাদশে জায়গা হয় না, আরও নতুনরা আসছে। এটা বাংলাদেশ ফুটবলের জন্য একটা সুখের সুবাতাস আমি বলবো। এটা বাংলাদেশ ফুটবলকে ডেফিনেটলি সামনের দিকে নতুন ডাইমেনশনে চিন্তা করার সুযোগ করে দেবে। এই যে 32 জন মানে স্কাউটিংয়ের মাধ্যমেই তো আসছে, তারা যোগাযোগ করছে, আসার চেষ্টা করছে। ফাহমিদুলকে আমরা দেখেছি, 2 জন ফুটবলার অলরেডি ট্রায়াল করেছে গতকালকে। একজন ইংল্যান্ডের 3rd ডিভিশনে বয়স ভিত্তিকে খেলেন মতিন, এবং আব্দুল কাদের হচ্ছে ইতালিয়ান 4th ডিভিশনে খেলেন। এই 2 জন ফুটবলার অলরেডি ট্রায়াল করেছেন। আমি যতটুকু জানি যে টেকনিক্যাল আসপেক্টে এই 2 জনকে পছন্দ হয়েছে। মেতে আপনার অরুণাচল প্রদেশে অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল খেলবে। এরকম 3-4 জন আপনার এরকম বাংলাদেশি বংশোদ্ভূত, যারা কিনা একটু ইউরোপিয়ান ফুটবলের সাথে বা ইউরোপিয়ান ফুটবলের সাথে বেড়ে এসছেন, ওই পাইপলাইনের প্লেয়ার যদি বাংলাদেশ দলে আসে, হামজা আসার কারণে বাংলাদেশ দলের গোটা বডি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয়ে যায়, এরকম 3-4টা ফুটবলার যখন থাকবে। এখানে একটা আলোচনা রয়েছে, সেটা হচ্ছে যারা বাংলাদেশের লোকাল, একেবারেই লোকাল, তারা আসলে বিষয়টা খুব একটা পজিটিভলি দেখছেন না, যে বাফুফে স্পেশালি আলাদা করে ট্রায়ালের ব্যবস্থা করছেন 30-32 জন ফুটবলারকে। ফাহমিদুলকে দল থেকে ছেটে ফেলার বা দলে না নেওয়ার পেছনে এটা একটা বড় কারণ হিসেবে পত্রপত্রিকায় আসছে। সেই জায়গায় কি একটা সংকট তৈরি হচ্ছে কিনা আলটিমেটলি? লোকালদের কি আসলে এই রকম মনোভাব থাকা উচিত? এটা কি কোনোভাবেই কাম্য? মানে লোকালরা তো করেছেন, দেখিয়েছেন, সর্বোচ্চ পর্যায়ে গেছেন। আমাদের তো তেমন কোনো সাফল্য ছিল না, আমরা কি সেটা পেয়েছি? আমরা তো কখনো কোনো চিন্তা করেছি যে সুলেমান দিয়াবাতে কেন বাংলাদেশ দলে খেলে না? মানে এরকম নাইজেরিয়ান মানে বিভিন্ন দেশের প্লেয়ারদেরকে নাগরিকত্ব দিয়ে খেলানো, পৃথিবীর সব বড় ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, পোল্যান্ডের মতো বড় বড় ফুটবলিং
নেশনসরা যদি আপনার এই ধরনের ফুটবলার দিয়ে তাদের দল চালাতে পারে, আপনি ফ্রান্স দলের দিকে তাকান না, মানে ফ্রেঞ্চ রিয়েল ফ্রেঞ্চ পাবেন কয়টা? 2-3টার বেশি পাওয়া যাবেই না। সো আমার কাছে মনে হয় যে এই ধরনের ব্যারিয়ার থাকা কিন্তু উচিত না। এই বিষয়গুলোর সঙ্গে তো আসলে বাংলাদেশের একটা পার্থক্য রয়েছে। আমরা যদি যারা হচ্ছে যে ইমিগ্রেন্ট ফুটবলার, তারা ফ্রান্সের হয়তোবা বংশোদ্ভূত অন্য কোনো একটা দেশের, সেনেগালিজ হতে পারেন, তারা মালির হতে পারেন, আলজেরিয়ান হতে পারেন। দেখা যাচ্ছে তারা ছোটবেলা থেকেই ওই ফরাসি ফুটবল সিস্টেমের ভেতর দিয়ে বেড়ে উঠেছেন, ফ্রান্সের সিস্টেমে একাডেমিগুলো থেকেই তারা তৈরি হয়েছেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো বিষয়টা ওরকম নয়। বাংলাদেশের সিস্টেমে তো তারা বেড়ে ওঠেন নাই, তারা বেড়ে উঠেছেন ইউরোপিয়ান কোনো একটা সিস্টেমে, সেখানকার একাডেমি থেকে। তো সেটার সঙ্গে আসলে বাংলাদেশের তুলনা করা যায় কিনা, এরকম একটা আলোচনা রয়েছে। আপনি একটা মাটির মানে টুকরাকে যদি একটা গোলাপ ফুলের সাথে অনেক দিন রাখেন, ওই গোলাপের সুবাস ওই মাটির টুকরাতে ছড়াবে। ভেরি ইম্পর্টেন্ট, আপনি যখন আপনার চেয়ে বেটার কারোর সাথে মিশবেন, আপনার চেয়ে জ্ঞানী কারোর সাথে মিশবেন, আপনার চেয়ে কেপেবল কারোর সাথে মিশবেন, তাহলে আপনার ভেতরে পজিটিভ জিনিস আসবেই। আপনি আপনার চেয়ে আরো একটু লেস কোয়ালিটির কারোর সাথে মিশবেন, আরেকটু মানে আরো খারাপ কারোর সাথে মিশবেন, সঙ্গ দোষে লোহা বেশে আপনি খারাপ হবেন, আর ভালোর সাথে থাকলে আপনি ভালো হবেন। সুতরাং আপনি যদি এরকম ফুটবলার, আপনার দলে যখন হামজা খেলেছে, হামজা থাকার কারণে গোটা দলের বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ হয়েছে। ইন্ডিয়া রীতিমতো কাঁপছিল বাংলাদেশের সামনে। আমরা আশা করি যে যখন আমাদের মাঠে খেলা হবে, হামজা যখন বাংলাদেশ দলে থাকবে, ইন্ডিয়াকে আমরা হারাবো, সে আত্মবিশ্বাসকে আমরা নিয়ে আসি নাই। সেই ম্যাচে তো 4টা গোল অনায়াসে আমরা করতে পারতাম। ইন্ডিয়াকে খুব বেশি সুযোগ পেয়েছে, তারা চাপে পড়ে ব্লান্ডার করেছে, আমরা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। হোপফুলি নেক্সট টাইম আমরা এই ভুলটা করবো না। নিঃসন্দেহে আমরা আসলে সেই প্রত্যাশা করতে চাই, এবং যারা প্রবাসী ফুটবলাররা রয়েছেন, ভালো সিস্টেম থেকে বেড়ে উঠেছেন, তাদের সঙ্গে মিশে বাংলাদেশে যারা লোকালরা রয়েছেন, তারাও নিজেদেরকে আরও বেশি সমৃদ্ধ করতে চাইবেন এবং পারবেন, সেই প্রত্যাশা করতে চাই। হাসান মাহাদী, অনেক ধন্যবাদ খেলাযোগে যুক্ত হওয়ার জন্য।